জার্মানি তৈরি G3 রাইফেল অবাধে মিলছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে। ব্যবহার করছে সন্ত্রাসীরাও। উৎসের সুনির্দিষ্ট তথ্য জানে না আইনশৃঙ্খলা বাহিনী। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মুক্তিপণ আদায়ে ফুফাতো ভাইয়ের 7 বছরের মেয়েকে অপহরণ। 2 দিনের মাথায় উদ্ধার, পরিকল্পনাকারী সহ গ্রেপ্তার 3। এবং জাহাজ ভাঙা শিল্পে অর্থনৈতিক সমৃদ্ধি এলেও হুমকিতে সীতাকুণ্ডের পরিবেশ। মাটি, বায়ু ও পানিতে ছড়িয়ে পড়ছে বিষাক্ত পারলাইট পাউডার। স্বাগত ডিবিসি চট্টগ্রাম সংবাদে। দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি কাঞ্জুম কৌরি। হেকলার অ্যান্ড কোচ সিরিজের শক্তিশালী G3 রাইফেল জার্মানির তৈরি এই সমরাস্ত্র অবাধে মিলছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে। সম্প্রতি সীমান্তরক্ষী বাহিনীর হাতে অস্ত্র উদ্ধারের পর অনেকটা নড়ে চড়ে বসেছে প্রশাসন। প্রশ্ন হচ্ছে, জার্মানির এই ভারী রাইফেল কিভাবে এলো সীমান্তের মতো স্পর্শকাতর জায়গায়? শুধু তাই নয়, এসব ভারী অস্ত্র পৌঁছে গেছে রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী ও শীর্ষ সন্ত্রাসীদের কাছে। যদিও এসব অস্ত্রের উৎস কিংবা পাচারের ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য নেই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। চলতি বছরের জুন ও জুলাই মাসে নাফ নদীর শূন্য লাইন ও সাবডাং সীমান্ত থেকে হেকলার অ্যান্ড কোচ সিরিজের শক্তিশালী দুটি G3 রাইফেল উদ্ধার করে বিজিবি। এছাড়া গেল 24শে জুন চট্টগ্রামের চাঁদগাঁও এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় হেকলার অ্যান্ড কোচ সিরিজের 5.3 রাইফেল উদ্ধার করে র্যাব। একের পর এক জার্মানির তৈরি এই অস্ত্র উদ্ধার হলেও এর উৎস কিংবা পাচারের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। চলতি বছরের 2রা জানুয়ারি ও 28শে ফেব্রুয়ারি চাঁদা না পেয়ে চট্টগ্রামে স্মার্ট গ্রুপের বাসভবনে SMG ও AK-47 রাইফেল দিয়ে সন্ত্রাসীদের গুলি করতে দেখা যায়। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত সংলগ্ন স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, রোহিঙ্গাদের মাধ্যমেই এসব অস্ত্র আসছে দেশে। রোহিঙ্গাদের বিভিন্ন সংগঠন আছে, সেই সংগঠনের নামদারি বিভিন্ন দেশের মধ্যে তাদের সাইনবোর্ড দিয়ে অমুক অমুক এই ধরনের সংগঠনও তাদের আছে। তারা বিদেশ থেকে এই অস্ত্রগুলা কালেকশন করতেছে, দাতা সংস্থারাই তাদেরকে অস্ত্র সাপ্লাই দিচ্ছে। সন্ত্রাসীদের ভারী অস্ত্রের ব্যবহার দেখে বিস্মিত খোদ আইনশৃঙ্খলা বাহিনীও। মাদক যেরকম চোরাচালান হয় সেরকম যে অস্ত্র চোরাচালান হচ্ছে সেরকম না। একটা দুইটা অস্ত্র আপনার সীমান্ত থাকলে সেটা আসতে পারে, বাট একদম অস্ত্রের যে ঢালাওভাবে চোরাচালান হচ্ছে সেরকম কোনো ঘটনা এখানে নাই। সীমান্তরক্ষী বাহিনী সর্বোচ্চ চেষ্টা করে, তারপরেও চোখ ফাঁকি দিয়ে 2-4টা এদিক ওদিক দিয়ে হয়তো আসতে পারে। তো এটা এক্স্যাক্টলি আগে হয়তো কোথাও কোনোভাবে বাংলাদেশে এসেছে, এটা মেড ইন বাংলাদেশ না। এই ধরনের অস্ত্র সাধারণত জার্মানি বা এই ধরনের দেশগুলোতে তৈরি করা হয়। নিরাপত্তা বিশ্লেষকদের মতে সীমান্তে পণ্য পাচারের আড়ালে অস্ত্র প্রবেশ করছে কিনা সেই বিষয়টিও গোয়েন্দা সংস্থার খতিয়ে দেখা প্রয়োজন। কোন সোর্সে তারা এই জিনিসগুলো নিয়ে যাচ্ছে এবং সেই পণ্যের বিনিময়ে অর্থের বিনিময়ে অস্ত্র সংগ্রহ হচ্ছে, এই চেইনটা, এই সাইকেলটা আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের গোয়েন্দাদের ব্রেক করা উচিত। তাহলে এটা নিবৃত হবে। অস্ত্রের চাহিদাটা যদি আপনি বন্ধ করে দিতে পারেন, যে লোকগুলি এখানে জড়িত আছে তাদের চিহ্নিত করতে পারেন, তাহলে এটা ওই বর্ডার থেকেও এটা বেশি করে নিয়ন্ত্রণ হবে। তখন শুধু হেকলার অ্যান্ড কোচের G3 সিরিজই নয়, সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন সময় উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে AK-47, অটোমেটিক, কার্বাইন, অ্যাসল্ট রাইফেল, অ্যান্টি পার্সোনাল মাইনের মতো ভারী অস্ত্র। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে 7 বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে 8,59,73,000 টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালত এই রায় দেন। মামলায় দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে 3,78,78,000 টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগ প্রমাণিত হয়েছে। এছাড়া ক্ষমতার অপব্যবহার করে 4,80,94,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগ দখলে রাখার অভিযোগও প্রমাণিত হওয়ায় আদালত তাকে দোষী সাব্যস্ত করেন। এর আগে গত 5ই মে বিভাগীয় বিশেষ জজ আদালতে জাফর আহমদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাজা পরোয়ানা মূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মুক্তিপণ আদায়ে ফুফাতো ভাইয়ের 7 বছরের মেয়েকে অপহরণ করে এক ব্যক্তি।
নিখোঁজের 2 দিনের মাথায় শ্বাসরুদ্ধকর অভিযানে তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় চক্রের মূল পরিকল্পনাকারী স্বজনসহ 3 জনকে গ্রেপ্তারের পাশাপাশি জব্দ করা হয়েছে অপহরণে ব্যবহৃত সিএনজি অটোরিকশা। সহপাঠীর ক্লু এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযান চালিয়ে সাফল্য পায় যৌথ পুলিশ টিম। চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ার পশ্চিম সরব ভাটার 7 বছরের শিশু ওয়াসিফা জান্নাত তাসকিন সে স্থানীয় একটি স্কুলের নার্সারির ছাত্রী। 20 জুলাই সকালে স্কুলে যায় তাসকিন। ছুটির পর দীর্ঘ সময় পার হলেও ঘরে না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে স্বজনরা। এক পর্যায়ে সহপাঠীর কাছে মেলে চাঞ্চল্যকর তথ্য। অপরিচিত ব্যক্তি নিজেকে সিএনজি অটোরিকশা চালক পরিচয় দিয়ে শিশুটিকে জানায় তার বাবা হাসপাতালে ভর্তি। এই কৌশলে তাসকিনকে অপহরণ করা হয়। এ ঘটনায় দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় মামলার পর নড়াচড়ে বসে প্রশাসন। মাঠে নামে ডিবি ও থানা পুলিশ। এলাকা ও আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ প্রথমে সন্দেহভাজন চালককে চিহ্নিত ও গ্রেপ্তার করে। আমরা তো আসলে কোনো ক্লু খুঁজে পাচ্ছিলাম না যে আসলে কারা নিয়ে গেল, কে নিয়ে গেল। পরবর্তীতে আমরা বিভিন্ন সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করতে করতে পরের দিনই আমরা একটা সিএনজি কে আমরা আইডেন্টিফাই করি এবং ওই সিএনজির ভিতরে যে ড্রাইভারের অল্প একটু অংশ আমরা দেখতে পাই, মানে মোটামুটি ফেসটা একটু বোঝা যায়। এরপরে ওইটা নিয়ে আমরা কাজ শুরু করি। সিএনজি চালকের তথ্যে বেরিয়ে আসে মূল ঘটনা। শিশুটির বাবার মামাতো ভাই ফয়সালি অপহরণের মূল পরিকল্পনাকারী। মোটা অঙ্কের মুক্তিপণ আদায়ের লোভে এই ছক আঁকেন তিনি। নিজের স্ত্রীকে বাপের বাড়ি পাঠিয়ে শিশুটিকে নিজের ঘরেই লুকিয়ে রেখেছিল ফয়সাল। এমনকি সন্দেহ এড়াতে স্বজনদের সাথে সেও নেমেছিল শিশুটিকে খোঁজার নাটকে। মূল যে অপহরণকারী সেটা হচ্ছে ফয়সাল। এই ফয়সাল হচ্ছে এই যে ভিকটিম তাসকিন, এই তাসকিনের বাবা আছে, বাবা দেলোয়ারের আপন মামাতো ভাই। ফয়সাল একসময় বিদেশে ছিল। তাদের সাথে এই যে ভিকটিমের বাবার বা এই পরিবারের সাথে তাদের ঝামেলা থাকতে পারে। তাদের ইনিশিয়ালি পরিকল্পনা ছিল যে সে কিছু মুক্তিপণ বা বড় অঙ্কের টাকা পয়সা নিয়ে। পুলিশি অভিযানে মূল পরিকল্পনাকারী ফয়সাল, সিএনজি অটোরিকশা চালক রাকিব এবং জাহাঙ্গীর আলম সহ গ্রেপ্তার হয় 3 জন। তাদের কাছ থেকে অপহৃত শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে অপহৃত শিশু সুস্থভাবে ফিরে পাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে পরিবার ও এলাকাবাসী। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। শিল্পায়নের জোয়ারে জাহাজ ভাঙা শিল্পে অর্থনৈতিক সমৃদ্ধি আসলেও চট্টগ্রামের সীতাকুণ্ডে এখন বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে পরিবেশ দূষণ। জাহাজ ভাঙা শিল্প থেকে বের হওয়া পারলাইট পাউডার উন্মুক্তভাবে পরিবহন ও সংরক্ষণের ফলে তা ছড়িয়ে পড়ছে বাতাস, কৃষিজমি এবং জলাশয়ে। ফসলি জমি হারাচ্ছে উর্বরতা। শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে আক্রান্তরা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। সীতাকুণ্ডের ভাটিয়ারি, সোনাইছড়ি, কুমিরা ও বাঁশবাড়িয়া সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে এখন জাহাজ ভাঙা শিল্পের পারলাইট পাউডারের আস্তরণ। জাহাজ থেকে খালাস ও পরিবহনের সময় কোনো ধরনের প্রতিরক্ষামূলক ব্যবস্থা না নেয়ায় এই সূক্ষ্ম পাউডার বাতাসে মিশে ছড়িয়ে পড়ছে পরিবেশে। শুষ্ক মৌসুমে বাতাসে ভেসে এই পাউডার ঢুকছে মানব শরীরে। এর ফলে চোখ জ্বালাপোড়া, কাশি, অ্যালার্জি ও শ্বাসকষ্টের মতো সমস্যায় ভুগছেন স্থানীয়রা। বেশি ঝুঁকিতে শিশু ও বয়স্করা। শুধু তাই নয়, এই পাউডার বর্ষায় মিশছে খাল, বিল, নদী ও সাগরে। ফলে ধ্বংস হচ্ছে জলাশয়ের বাস্তুসংস্থান, নষ্ট হচ্ছে জমির উর্বরতা। এমন ভাবে আমাদের এলাকায় এগুলা আনতেছে, ওনারা পরিবেশের নিয়ম নীতি কিছু মানতেছে না। পাউডার গুলোর কারণে আমাদের এখানে প্রথমত হচ্ছে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে, জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর শ্বাসকষ্টজনিত সমস্যা তো হচ্ছেই আমাদের। ইদানিং দেখা যাচ্ছে বাচ্চাদের চুলকানি এবং আপনার শ্বাস প্রশ্বাসের যেটা সমস্যা দেখা যাচ্ছে, এখানে খুবই এটা প্রভাব বিস্তার করে ফেলছে এলাকার মধ্যে। বিশেষজ্ঞরা বলছেন পারলাইট একটি আগ্নেয় শিলাজাত খনিজ, যা তাপ নিরোধক ও নির্মাণ কাজে ব্যবহৃত হয়। মানব স্বাস্থ্যে ও পরিবেশে রয়েছে এর বিরূপ প্রভাব। শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানব দেহের মধ্যে ঢুকে ধুলাবালি যেমন জীবাণু বহন করে, এগুলোর মাধ্যমে জীবাণু বহন করে ফুসফুসের ইনফেকশনের মতো সংক্রমণের মতো বিষয় ঘটানোর সম্ভাবনা থাকে। বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে পরিবেশ অধিদপ্তরের সাথে সমন্বয় করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। পরিবেশের জন্য কতটুকু ক্ষতিকর অথবা ওই মাটি বা জলবায়ুর জন্য কতটুকু ক্ষতিকর, এবং আমরা দ্রুতই এই বিষয়টি পরিবেশ অধিদপ্তরের সাথে সমন্বয় করে ব্যবস্থা গ্রহণ করব। দ্রুত পারলাইট পাউডারের উন্মুক্ত সংরক্ষণ ও পরিবহন বন্ধ করে জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটি প্রত্যাশা সীতাকুণ্ডবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।
চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে $1 লাখ মার্কিন অনুদান দিয়েছে চীনের রেড ক্রস সোসাইটি। ঢাকার মগবাজারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ে এক আয়োজনে এই অনুদানের চেক হস্তান্তর করেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, প্রয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞদের ঢাকায় পাঠাতে প্রস্তুত রয়েছে বেইজিং। এই ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা প্রয়োজন। বাংলাদেশে সাম্প্রতিক বৃষ্টিপাতের ফলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এর ফলে অনেক মানুষের প্রাণহানি ঘটেছে, লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েন, কৃষিজমি ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই কঠিন সময়ে বাংলাদেশের মানুষের প্রতি চীনের জনগণ গভীর উদ্বেগ জানায়। বাংলাদেশে যতক্ষণ সহায়তা প্রয়োজন চীন তা করে যাবে বলে জানান রাষ্ট্রদূত। রাঙামাটির লংদু উপজেলায় বৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য দীপেন দেওয়ান। সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে লংদু উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এই আয়োজন করে। এ সময় দীপেন দেওয়ান বলেন, সরকার ক্ষতিগ্রস্তদের ঋণের কিস্তির টাকা 3 মাসের জন্য স্থগিত করেছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার সব ধরনের সহযোগিতা করবে। বিএনপির সব নেতাকর্মীকে দুর্গত মানুষের পাশে থাকার নির্দেশ দেন তিনি। কক্সবাজারের সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের পাশাপাশি বেসরকারি সংস্থা ও ব্যক্তি উদ্যোগে ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রম চলছে। এরই ধারাবাহিকতায় টেকনাফে উপজেলা প্রশাসনের সহায়তার 5 শতাধিক দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। সকাল থেকে দুপুর পর্যন্ত টেকনাফের পৃথক 3টি স্থানে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, মানবিক এই উদ্যোগের আওতায় নীলা ইউনিয়ন, টেকনাফ পৌরসভা এবং সাবরাং ইউনিয়নের বন্যা দুর্গত 5 শতাধিক পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। প্রতিটি ত্রাণ প্যাকেজে ছিল চাল, ডাল, তেল, পেঁয়াজ, চিরা, মুড়ি সহ জরুরি খাদ্য সামগ্রী। টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা এস.এম. অনিক চৌধুরী এই কর্মসূচির উদ্বোধন করেন। পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা। দুপুরে বান্দরবানের হিলভিউ কনভেনশন হলে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সকলের সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সহাবস্থান জোরদার করতে হবে। একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষা, প্রাকৃতিক সম্পদের সুরক্ষা এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা গেলে এই অঞ্চলের উন্নয়ন আরও গতিশীল হবে। এছাড়া সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন এবং ভবিষ্যৎ দুর্যোগ মোকাবিলায় সরকার, স্থানীয় প্রশাসন ও সমাজের সব স্তরের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেন আলোচকরা। কক্সবাজারের রামুতে বাসে তল্লাশি চালিয়ে ইয়াবা সহ এক কলেজ ছাত্রকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের জোয়ারিয়া নালা ইউনিয়নের রাবার বাগান এলাকায় অভিযান চালানো হয়। কক্সবাজার শহর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল রফিকুল ইসলাম নামের ওই কিশোর। বাসটি তল্লাশি চালিয়ে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এ সময় তার ব্যাগ তল্লাশি চালিয়ে 10,000 পিস ইয়াবা উদ্ধার করে। রফিকুলের বিরুদ্ধে রামু থানায় মামলা করা হয়েছে। ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগংয়ের 2026 জুলাই সেশনের নবীন শিক্ষার্থীদের সেন্ট্রাল ওরিয়েন্টেশন হয়েছে। সকালে নগরের খুলশী কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সোলাইমান। এতে প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে সফল হতে চাইলে পাঠ্য বইয়ের জ্ঞানের পাশাপাশি গবেষণা মনস্কতা, উদ্ভাবনী চিন্তা, তথ্যপ্রযুক্তি দক্ষতা, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা অর্জন জরুরি। নবীন শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানানো হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সকালে বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে আয়োজিত সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আল ফুরকান। সেমিনারে দেশপ্রেম, মানবতা ও গণজাগরণে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন নজরুল গবেষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুল আমিন। এ সময় নজরুলের সাহিত্য, দেশপ্রেম, সাম্য ও মানবতার দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উপর গুরুত্ব দেন বক্তারা। পরে শিল্পী ফেরদৌস আরার কণ্ঠে নজরুল সঙ্গীত এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সঙ্গীত বিভাগের শিক্ষার্থীদের নৃত্যালেখ্য ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান।
ডিবিসি চট্টগ্রাম সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।